আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের জেলা সদর। ফের পাথর মাফিয়া টুলুর আত্মীয় মিনার মণ্ডলের দেউচার বাড়িতে গেল পুলিশ। এই মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 28 কোটি টাকা, 15 কেজি সোনা। এদিকে নেপাল পালানোর আগে টুলুর এক আত্মীয় শেখ ওয়াসিমকে গ্রেফতার করেছে দার্জিলিং সদর থানার পুলিশ। তাকে দার্জিলিং থেকে রামপুরহাটে নিয়ে এসেছে বীরভূম পুলিশ। টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে আজ ফের একবার গেল মোহাম্মদবাজার থানার পুলিশ। ডিএসপি কে সঙ্গে নিয়ে মোহাম্মদবাজার থানার পুলিশ কিন্তু আজ সকালে যায় মিনার মণ্ডলের বাড়িতে, এবং তাদের সাথে ছিলেন ডেউচা পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। এবং তারা কিন্তু যে বাড়িটি রয়েছে মিনার মণ্ডলের, তার বাড়ি স্কেচ তৈরি করেন, সেখানে স্কেচ আঁকেন, এবং যে সমস্ত দিক, কোন দিকে ফাঁকা মাঠ রয়েছে, কোন দিকে দোকান রয়েছে, পিছনে বাড়ির পিছনে কি রয়েছে, বাড়ির কটি বেডরুম রয়েছে, তার পুরো নকশাটি কিন্তু তৈরি করেন তারা। পুলিশ দাবি করছে যে এটা অবশ্য তাদের তদন্ত প্রক্রিয়ার একটা অংশ। এই মিনার মণ্ডল টুলু মণ্ডলের আত্মীয়, তার বাড়ি থেকে কিন্তু উদ্ধার হয়েছে 28.5 কোটি নগদ টাকা এবং পাশাপাশি 15 কেজি সোনা। মিনার মণ্ডল এই মুহূর্তে পুলিশের হেফাজতে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার সম্পত্তির উৎস জানা হচ্ছে। এই মিনার মণ্ডলের বাড়িতে একাধিকবার পুলিশকে যেতে হতে পারে তদন্তের জন্য, এমনটাই কিন্তু পুলিশ আধিকারিকরা দাবি করছে। যেহেতু মিনার মণ্ডলের বাড়ি সিল করে দেওয়া হয়েছে, তাই সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে যাদেরকে ভেতরে ঢুকতে হবে। এদিন অবশ্য বাড়ির ভেতরে পুলিশ ঢোকেনি, বাড়ির সামনে দাঁড়িয়েই কিন্তু সমস্ত স্কেচ অঙ্কন করেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। পাক জঙ্গি হামিমের শুধু নয়, তার পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। আমরা এই খবরে আসবো, তবে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, আমাদের রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, স্বভাবের পরিবর্তন হয়নি তৃণমূলীদের। এখনো কাটমানি কালচার চালিয়ে যাচ্ছে, কিন্তু শেষ রক্ষা হলো না। পেট্রোল পাম্পে গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ পুরসভার গাড়ি চালকের বিরুদ্ধে। বিধায়কের নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত শুরু করেছে দুর্গাপুর পুরসভা। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু স্বভাব পরিবর্তন হয়নি। সেই তৃণমূলের আমলের যে কাটমানি কালচার, সেই কালচার এখনো বজায় রাখতে চাইছে তৃণমূলের কর্মীরা। এবং স্বভাবত এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুর নগর নিগমের স্থায়ী কর্মী, বর্জ্য ফেলার যে গাড়ি, সেই গাড়ির চালক ভৈরব পারামানিক, যেখান থেকে তেল ভরে তারা, সেই গান্ধী মোড়ের একটি পেট্রোল পাম্পে এই ভৈরব পারামানিক যায়। তিনি সেখানে গিয়ে দুর্গাপুর নগর নিগমের যিনি সহ কেয়ারটেকার আধিকারিক রবিন সামন্তর নাম করে পাম্প মালিকের কাছে তোলা চায়। এবং স্বভাবত এই তোলা চাওয়ার ঘটনার পর সন্দেহ হয় পাম্প মালিকের। তিনি যোগাযোগ করেন আধিকারিক রবিন সামন্তর সঙ্গে। তিনি পরিষ্কার বলেন তিনি এই ধরনের কোনো নির্দেশ তাকে দেয়নি। সেটা আমার বলেন, আমি নাকি বলেছি যে টাকা তোলার জন্য। হ্যাঁ, কিসের টাকা? তেলের। কোথাকার তেল? হ্যাঁ, জিএমসি যে তেল হয়, সেই তেলের টাকা। তো আমি এইসব ব্যাপারগুলো জানিও না। হ্যাঁ, পাম্পে কী করে টাকা আছে তাও জানি না। আমার নাম দিয়ে টাকা তুলেছে। ভৈরবকে ড্রাইভার, হ্যাঁ, বড় গাড়ির ড্রাইভার, কর্তৃপক্ষকে জানিয়েছি। খবর পৌঁছায় বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি তৎক্ষণাৎ কমিশনার, দুর্গাপুর নগর নিগমের যিনি কমিশনার আব্দুল কালাম আজাদকে নির্দেশ দেন অবিলম্বে এই তৃণমূল কর্মী ভৈরব পারামানিককে যেন কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। ভৈরব বলে একটি ছেলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি যে পেট্রোল পাম্পে গিয়ে কমিশনার কথা বলি। আমি ইমিডিয়েটলি কমিশনারকে বলেছি ওনাকে স্যাক করার জন্য। ভৈরবের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও তেলের কাটমানি খাওয়ার চেষ্টা করছে। বিধায়কের নির্দেশ পাওয়ার পরই নড়ে চড়ে বসে কমিশনার, তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রাক্তন মেয়র পরিষদ তৃণমূল নেত্রী লাভলি রায়ের খুবই ঘনিষ্ঠ এই ভৈরব পারামানিক এবং তার যারা সহকর্মী দুর্গাপুর নগর নিগমের যারা গাড়ির চালক, তারা বলেন এই ভৈরব পারামানিক
এবং মৌরসি পাট্টা চালাচ্ছে দুর্গাপুর নগর নিগমে। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার আমরা ফিরে আসি পাক জঙ্গি হামিম এবং তার বান্ধবীর প্রসঙ্গে। পাক জঙ্গি হামিমের পর এবার এসটিএফ এর জালে হামিমের বান্ধবী অর্পিতা সরকার। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতাকে গ্রেফতার করে এসটিএফ। জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল এই অর্পিতাও। বিশেষ অ্যাপ ব্যবহার করে বিভিন্ন পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল অর্পিতা সরকারের। অর্পিতা সরকার বিভিন্ন ধরনের মোবাইলে কিন্তু অ্যাপস ব্যবহার করতো এবং সেখান থেকে আনি ট্যাপের মাধ্যমে আমাদের রাজ্যের বেশ কিছু প্রভাবশালী যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে যোগাযোগ। এই কেস সঙ্গে কিন্তু আরও অনেকে যুক্ত রয়েছে গোটা ঘটনাটাতে। আর এতেই কিন্তু সেইখান থেকে সেই অ্যাপসের মাধ্যমে কথা বলার পর সেই চ্যাট করে তাকে ডেকে নিয়ে আসতো এবং তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা তারা কিন্তু নিত। আর এই টাকায় কিন্তু জঙ্গলি যে সংগঠন রয়েছে সেই সংগঠনের কাজে তারা লাগাতো। আর এই জন্যই কিন্তু অর্পিতা সরকারকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এসটিএফের তরফ থেকে। বর্ধমান আদালতে তাকে কিন্তু আজকে পেশ করা হয়েছে এবং বর্ধমান আদালতে তাকে ইতিমধ্যে কিন্তু 14 দিনের তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য এসটিএফ এর আধিকারিকরা তারা আবেদন জানিয়েছেন। এরা যে নাশকতার একটি ছক ছিল এই অর্পিতা সরকার এবং তার পাশাপাশি এই হামিদ মণ্ডল ওরফে সোহেল মণ্ডল, এর কিন্তু একটি নাম না বেশ কিছু নাম সে ব্যবহার করতো এবং এদের কাছ থেকে যে মোবাইল অ্যাপস, মোবাইল ফোন এবং ডিজিটাল যে হার্ড ডিস্ক, ল্যাপটপ সমস্ত কিছু এসটিএফ এর আধিকারিকরা তারা কিন্তু এখান থেকে বাজেয়াপ্ত করেছিল। তো আমরা যখন এই অ্যাক্টিভিটিকে পুরোপুরি মনিটর করলাম, তারপরে অন 31st নাইট আমরা হামিম মন্ডলকে আমাদের হেফাজতে নিলাম ফ্রম বর্ধমান রেনেসাঁ রেজিডেন্সি থেকে। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম। এই সমস্ত তথ্যগুলো কিন্তু এসটিএফ এর আধিকারিকরা তারা তদন্ত করে দেখছেন যে আরও কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং আরও যে আরেকজন যে মহিলা তার নাম যখন উঠে আসছে তার পাশাপাশি আরও কয়েকজনের কিন্তু এই সঙ্গে যুক্ত থাকার ঘটনা হয়েছে। কারণ হচ্ছে এই মডিউলটা অনেকটাই বড়, তাদেরও খোঁজ চালাচ্ছে এসটিএফ আধিকারিকরা। কলকাতায় হামিদ এবং অর্পিতা দুজনকে বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে খবর। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। সরকারের পরিবর্তনের পরে এক সন্ধিক্ষণের মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি। সিএ সার্টিফিকেট বিতরণ এটা মূলত অনলাইনে হয়, ভার্চুয়ালি অনেকে যুক্ত আছেন, অ্যাকচুয়ালি আপনারা আছেন। কিছু জনের হাতে আমরা প্রতিলিপি তুলেও দেব অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপক উত্তর 24 পরগনা জেলার জেলা শাসক মহোদয়া, রাজ্য সরকারের যে দপ্তর এই বিষয়টি দেখছেন, রাজ্যের স্বরাষ্ট্র সচিব শ্রীমতী সংঘমিত্রা ঘোষ মহোদয়া আইএস, এখানে দুজন সম্মানীয় ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত আছেন, আমার সতীর্থ অর্জুন সিং এবং ডক্টর কল্যাণ চক্রবর্তী। আমাদের মধ্যে সিএ সংক্রান্ত ভারত সরকারের আধিকারিক উপবিষ্ট আছেন। আমাদের মধ্যে অনেক এমএলএরা আছেন, এখানে স্থানের অভাবে প্রথম সারিতে বসেছেন। আমাকে বরণ করতে গেছিলেন গেটে এইচএসের সঙ্গে 3 এমএলএ, দেবদাস মণ্ডল, তরুণজ্যোতি তেওয়ারি এবং পীযূষ কানোরিয়া। আমি তাদেরকে সাথে নিয়েই মঞ্চে চলে আসি, তারা নেমে যাচ্ছিলেন, আমি বললাম বসার ব্যবস্থা করতে। এইখানে যেহেতু জায়গার কম, সেখানে আমাদের অনেক এমএলএরা, সুব্রত ঠাকুর, আমাদের রত্নাদি, আরও সবাই আছেন, প্রত্যেকেই সম্মানীয়, বরণীয়। আমি আমার সকল বিধায়কবৃন্দকে অন্তর থেকে সম্মান জ্ঞাপন করছি, কারণ আমি লিডার অফ দ্য হাউস, আপনাদের নেতা বিধানসভার। এবং আমি খুশি শুধুমাত্র আমার স্বদলীয় বিধায়করা নন, যারা আমাদের বিরোধী দলের বিধায়ক তারাও এখানে এসেছেন সরকারি প্রোগ্রামে। এটা আমরা অনেক দিন ধরে, এই 11 সপ্তাহের সরকার আমরা এটা চালাচ্ছি। কিন্তু 21 থেকে 26 আমি এলওপি ছিলাম, আমার কোথাও ডাক ছিল না। এমএলএদের কথা তো ছেড়েই দিন, অর্জুন সিং নিজে ছিল না, ওনার পুত্র ছিলেন এমএলএ, ডাক পেতেন না কেউ।
সুব্রত ঠাকুর ছিলেন, কোথাও ডাক পেতেন না। যাই হোক, আমি সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই কর্মসূচির তাৎপর্য প্রথমে বলি। বিগত সরকার সিএ এর বিরোধিতা করেছে। তারা বলেছে শুধুমাত্র এই সিএ কিছু হয় না, বলে আপনারা তো নাগরিক, আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, রেশন পাচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, আবার কিসের নাগরিকত্ব? কিন্তু আমরা আপনাদের কাছে সবসময় বলেছি যে আপনারা যখন ভিসা পারমিট করতে যান তখন ৭১-এর আগের দলিল আনতে বলা হয়। সেক্ষেত্রে আপনারা সমস্যার মধ্যে পড়তেন। আর তাহলে আপনাদের সরকার পুলিশের ডিআইবি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, স্বরাষ্ট্র দপ্তর আগে মুখ্যমন্ত্রীর হাতে ছিল, এখনো আমার হাতে আছে। তাহলে এই প্রশ্নটা কেন করেন? তার মানে সিএ এর প্রয়োজনীয়তা ছিল। এবং আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখব 1945 সাল থেকে পিআর ঠাকুরের নেতৃত্বে এই লড়াই চলে এসেছে। এবং যারা বিভীষিকাময় দেশভাগ 47, তারপরে ক্রমাগত প্রাণ বাঁচানোর জন্য এবং ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, তারা বারে বারে এই দাবি বিভিন্ন সময়ে করেছেন যে আমাদের সহনাগরিকের মর্যাদা দেওয়া হোক। 2019 সালে ঠাকুরনগরে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটি সভাতে এসেছিলেন। তিনি বলেছিলেন, জনতা জনার্দন যদি আমাকে আনে আমি সিএ আইন আনব। লড়াইটা কবেকার দেখুন, 45-এর দাবি, 47-এ দেশ স্বাধীন। কত লম্বা লড়াই। অনেকে অধৈর্য হয়ে যান আপনারা, ভোটার তালিকায় নামটা কোথায় গেল, আমার এটা হচ্ছে না, এসসি সার্টিফিকেটটা তো এখনো পেলাম না। কিন্তু আপনারা যদি একটু অতীত মন্থন করেন, কত লম্বা লড়াই কেউ ভাবেনি। অনেকে এসেছে, অনেকে গেছে। যিনি 19-এ কথা দিয়েছিলেন তিনি কিন্তু জেতার পরেই লোকসভার দুটো শেষ আপনার কক্ষেই পাস করিয়ে দেন। এবং এই আইনে কোথাও বলা ছিল না যে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আজকে আমি ধন্যবাদ জানাই, তৃণমূলের মুসলিম এমএলএরাও এসেছেন। তারাও হয়তো বুঝেছেন। সেই সময় আপনি বলুন কত ঘটনা 19 সালে পশ্চিমবঙ্গে ঘটেছে, অশান্তি। হাজারদুয়ারি ট্রেন পুড়েছে, সাঁতরাগাছিতে বাস পোড়ানো হয়েছে। মুসলিমদের বোঝানো হয়েছিল যে এটা এনআরসি, কিন্তু এই আইনের কোথাও লেখা ছিল না যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই আইনে লেখা ছিল যে যারা ধর্মীয় সংখ্যালঘু, তারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, তাদেরকে ভারত সরকার সহ নাগরিকত্বের মর্যাদা দেবে। কে কে ছি বলা হয়েছে, এনআরসি বলা হয়েছে। ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, অশান্তি হয়েছে রাজ্যে। লম্বা তালিকা, আমি পড়তে শুরু করলে 40 মিনিট লাগবে। তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন স্মৃতির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় এই সিএ এর বিরুদ্ধে। অথচ আজকে উনার দলের যারা সমর্থক, তারাও এখন এসআইআর হওয়ার আগে পরে অ্যাপ্লাই করেছেন, কিছুজন পেয়েওছেন। এভাবে তো হয় না। সরকার তো নীতি তৈরি করে সকলের জন্য, কোনো একটা নির্দিষ্ট
দলের জন্য ব্যক্তির জন্য নীতি তৈরি হয় না। 2024 সালে তারপরে মাঝখানে বলা হলো যে আইন তো হয়েছে, কার্যকর তো হচ্ছে না। বলা হলো প্রধানমন্ত্রী এবং আমরা জুমলা, মানে মিথ্যা প্রচার করি, হিন্দিতে জুমলা বলে, বাংলায় মিথ্যা। অনেকে বিভ্রান্ত হলেন, হ্যাঁ সত্যি তাই তো। 19-এর আইন 20 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, কার্যকর হয় না কেন? প্রথমত স্বরাষ্ট্রমন্ত্রী একবার এসেছিলেন, ওখানে আমি সঙ্গে ছিলাম ঠাকুরনগরে। তিনি বলেছেন কোভিডের জন্য করতে পারিনি, 20-21 2 সাল কোভিড ছিল, ভ্যাকসিনেশন চলছিল, বলে এগুলো কমপ্লিট হয়ে যাক করে দেবো। রুল মানে আইনের পরে রুল বের করতে হয়। ঠিক 2024 সালে 6 মার্চ ভারতের স্বরাষ্ট্র দপ্তর রুল জারি করে দিল। রুল জারি যেই হয়ে গেল, তখন আগে যারা পশ্চিমবঙ্গে শাসক ছিলেন, যারা সিএএ এর বিরোধিতা করেছেন, সিএএ কে এনআরসি বলেছেন, মুসলিমদের ভুল বুঝিয়ে খেপিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে, সেই তারাই বলল একদম অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করলে কি হবে? আপনি চাকরি করেন, চাকরি যাবে। আপনি পেনশন পান, পেনশন বন্ধ হবে। আপনি রেশন পান, রেশন বন্ধ হবে। আপনি ভাতা পান, ভাতা বন্ধ হবে। আপনার ছেলে মেয়ে স্কুলে যায়, স্কুলে যাওয়া বন্ধ হবে। তখন আপনাদের মধ্যে একটা বড় অংশ ভাবলো সরকার বাহাদুর বলছেন, তাই আমরা আবেদন করব না। আমরা যত বলি আবেদন করুন, বলছে না আবেদন করব না। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, চাকরি বাকরি, স্কলারশিপ, হ্যানা তেনা, রেশন সব বন্ধ হয়ে যাবে। সরকার যখন বলে, তোর মানুষ সাধারণভাবে বিরোধীদের কথা শোনে না, সরকারের কথা শোনে, মুখ্যমন্ত্রীর কথা শোনে। তা শুনলো, আবেদন টাবেদন খুব কম সংখ্যায় হলো। যেই ভোটার তালিকার এসআইআর শুরু হলো, তখন উনারাই মুখে না বললেও ভিতরে ভিতরে বললেন, রানাঘাট, বনগাঁ, বারাসাতে আবেদন করে দেন, আবেদন করে দেন, আবেদন করে দেন, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। এ তো একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে এত বড় অধিকার, এই অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে। ভারতবর্ষের সব রাজ্যে, গুজরাটে, রাজস্থানে, সেখানে ভারত সরকার রাজ্যকে দিয়ে দিয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তারা দ্রুত হিয়ারিং করে নিষ্পত্তি করছে। এখানে আগের সরকার বিরোধ করেছে, তারা চায়ওনি, ন্যায়ওনি, ভারত সরকার দেয়ওনি। তা আমরা সরকারে এসেছি মাত্র 11 মাস। আমরা মোট এখন অবধি সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে 23,956 জনকে। এই 11 সপ্তাহে আমরা দিয়েছি 5,966, এবং মোট আবেদনকারীর সংখ্যা 2,30,605। আমরা আজকে সার্টিফিকেট দেব অনেককে, এবং এখন অবধি জেলা ওয়াইজ যে সার্টিফিকেট পেয়েছেন, সর্বোচ্চ নদিয়া জেলা 10,191, তারপরে নর্থ 24 পরগনা জেলা 8,930, তারপরে অন্যান্য জেলা আছে। আমি আর সময় নষ্ট করছি না সবটা বলে। আপনাদের কাছে আমি এখনো যারা আবেদন করেননি তারা আবেদন করুন, এবং আপনাদের ওই ওবিসি এসসি সার্টিফিকেট সংক্রান্ত যে বিষয় ছিল, ইতিমধ্যে সার্কুলার করে দেওয়া হয়েছে। জানেন যে কনফিউশন ছিল আপনাদের একটা। দ্বিতীয় হচ্ছে 2014 পরে যারা এসেছেন তাদের জন্য 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিশ করেছে। 31/12/2024 পর্যন্ত
তাদের এই সিএ এর আওতায় আনার কথা বলা হয়নি আপাতত, কিন্তু বলা হয়েছে কোনো পুলিশই হয়রানি তাদেরকে ভারতবর্ষের কোনো পুলিশ করবে না, পশ্চিমবঙ্গ পুলিশও করবে না। এই সময়কালের মধ্যে যদি সিএ এর আওতায় পড়েন এমন কেউ জেলে থাকেন বা জেলে গিয়ে থাকেন, তার তালিকাও আপনারা দেবেন। আমরা তাদের সরকারি পিপিকে দিয়ে জামিনে মুক্ত করার ব্যবস্থা করব। কোথাও কাউকে পুলিশ হয়রানি করছে না, করবেও না। আর দ্রুত আপনারা আবেদন করতে শুরু করুন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে হাই লেভেল টিম পশ্চিমবঙ্গে 3 সপ্তাহ ছিলেন। অনেকগুলো পয়েন্টে আলোচনার সাথে সাথে সীমান্ত সুরক্ষা সহ তারা আমাদের বলেছেন। গতকাল আমি স্বরাষ্ট্র সচিব কেন্দ্রীয় ফোন করেছিলাম যে আমরা কতদিনের মধ্যে গুজরাট, রাজস্থানের মতো আমাদের হাতে পেয়ে যাব, পশ্চিমবঙ্গ সরকারের হাতে। অর্থাৎ আমরা ডিএম সাহেবদের দিয়ে বা ডিএম ম্যাডামদের দিয়ে দ্রুত নিষ্পত্তি করতে পারবো, অতি দ্রুততার সঙ্গে। উনি আমাকে টেন্টেটিভ বলেছেন যে প্রক্রিয়া শুরু হয়েছে, আগামী 1 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা পেয়ে গেলে আমরা দ্রুততার সঙ্গে 6 মাসের মধ্যে যত সিএ আবেদনকারী আছে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করব। নতুন যারা আবেদন করেননি 31/12/2014 মধ্যে এসেছেন তারাও আবেদন করবেন। আরও সরলীকরণের ব্যবস্থা হবে এবং এটা হয়ে যাওয়ার পরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ, তার পরবর্তী সময়ে এসসি সার্টিফিকেট যারা এর আওতায় এসসি আওতায় পড়ছেন, এই বিষয়গুলিও সম্পূর্ণভাবে দেখে নেওয়ার দায়িত্ব আপনারা যাকে মুখ্যমন্ত্রী করেছেন সেই শুভেন্দু অধিকারীদের। আপনারা সবাই ভালো থাকবেন। আমি ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে জয় হরিবোল মন্ত্রের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।